হোটেলের প্রমোদ গৃহের প্রবেশপথে দুজন লোক দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে যে বেশি লম্বা তার চোখে প্যাশনে চশমা, লাল বাহুবন্ধনীর ওপরে লেখা কমান্ড্যান্ট। ইউক্রেনীয় প্রতিনিধি দলের সভা কি এইখানে বসেছে? জিজ্ঞেস করল রিতা উস্তিনোভিচ। হ্যাঁ, নিরুত্তাপ গলায় আনুষ্ঠানিক কেতায় লম্বা মানুষটি জবাব দিল। আপনার কি দরকার কমরেড? ঢোকার দরজাটা জুড়ে দাঁড়িয়ে সে রিতার আপাদমস্তক খুঁটিয়ে লক্ষ্য করল। আপনার কাছে কি প্রতিনিধির নির্দেশনামা আছে? রিতা তার কার্ডখানি বের করে দেখালো। উঁচু হরফে সোনালি রঙে তার গায়ে লেখা আছে কেন্দ্রীয় কমিটির সভ্য। সঙ্গে সঙ্গে লোকটার ব্যবহার বদলে গিয়ে অত্যন্ত ভদ্র আর বিনয়ী হয়ে উঠল। ভেতর যান কমরেড, ওদিকে বাঁয়ে এগিয়ে গিয়ে বসবার খালি জায়গা পাবেন। বারান্দা বেয়ে এসে রিতা একটা খালি চেয়ার পেয়ে বসে পড়ল। সভা শেষ হয়ে আসছে বোঝা গেল। এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে সভাপতি তার একটা সারমর্ম পেশ করছে। তার গলার স্বরটা অত্যন্ত পরিচিত বলে মনে হলো রিতার। সারা রুশ কমসমল কংগ্রেসের কাউন্সিলের সভ্য নির্বাচন হয়ে গেছে। 2 ঘন্টা বাদে কংগ্রেস বসবে। ইতিমধ্যে আমি এই প্রতিনিধিদের নামের তালিকাটা শোনাবার অনুমতি চাইছি তোমাদের কাছে। আরে, আকিম! নামের তালিকাটা আকিম তাড়াতাড়ি পড়ে যাবার সময় রিতা গভীর মনোযোগের সঙ্গে শুনতে লাগলো। প্রত্যেক প্রতিনিধি তার নামটা পড়া হবার সময় নিজের নিজের হাত তুলে লাল বা সাদা ছাড়পত্রখানা দেখাচ্ছে। হঠাৎ একটা পরিচিত নাম রিতার কানে এলো, পানক্রাতভ। একখানা হাত ওপর দিকে উঠতেই সে মুখ ঘুরিয়ে নজর করল, কিন্তু মাঝখানে মানুষের শাড়ির ফাঁকে সে ডগ খালাসি মানুষটার মুখখানা দেখতে পেল না। নামগুলো পড়া হচ্ছে। আরেকবার রিতা একটা পরিচিত নাম শুনতে পেল, ওকুনেভ, এবং ঠিক এর পরেই আরেকটা চেনা নাম, জার্কি। প্রতিনিধিদের মুখগুলো ভালো করে লক্ষ্য করতে করতে রিতা জার্কিকে দেখতে পেল। রিতার অদূরেই বসে আছে, সে তার দিকে মুখখানা আধা আধি পাশ ফিরিয়ে। হ্যাঁ, ভানিয়াই বটে। এই মুখাবয়বটি রিতা ভুলে গিয়েছিল প্রায়। বেশ কয়েক বছর হলো রিতার সঙ্গে তার দেখা হয়নি। ওদিকে নামের তালিকাটা পড়া চলেছে। তারপরে আকিম এমন একটা নাম পড়ল যেটা শুনে ভীষণভাবে চমকে উঠল রিতা, কোরচাগিন। অনেক দূরে সামনের একটা সারি থেকে একখানা হাত উঠে আবার নেমে গেল, এবং এই যে মানুষটির নামের সঙ্গে রিতার সে মৃত কমরেডের নামের এমন মিল, তার মুখখানা একবার দেখবার জন্যে রিতা উস্তিনোভিচের মনে একটা যন্ত্রণা ভরা আকাঙ্ক্ষা জাগল। ব্যাপারটা একটু অদ্ভুতই বটে। যে জায়গাটা থেকে হাতখানা উঠেছিল সেদিক থেকে সে কিছুতেই তার দৃষ্টি ফিরিয়ে আনতে পারছে না, কিন্তু সামনের সারির সমস্ত মাথাগুলো তার চোখে একই রকম ঠেকছে। নিজের জায়গা থেকে উঠে পড়ে রিতা বারান্দা বেয়ে সামনের সারির দিকে এগিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে আকিমের পড়া শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চেয়ারগুলো সশব্দে পেছন দিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো সবাই। তরুণ গলার হাসির আওয়াজে আর কথাবার্তার গুঞ্জনে ভরে উঠল হলঘরটা। গোলমালটা ছাপিয়ে যাতে তার গলা সকলে শুনতে পায়, সেই উদ্দেশ্যে আকিম চেঁচিয়ে বলল, বলশই থিয়েটার 7টার সময়, দেরি না হয় যেন। বেরিয়ে আসার একমাত্র দরজাটার কাছে ভিড় জমিয়ে তুলেছে প্রতিনিধিরা। রিতা বুঝতে পারল এই গাদাগাদির মধ্য থেকে সে তার পুরনো বন্ধুদের কাউকেই খুঁজে বের করতে পারবে না। আকিম চলে যাবার আগে তাকে ধরবার চেষ্টা করতেই হবে, এবং সে আর সবাইকে খুঁজে বের করার ব্যাপারে রিতাকে সাহায্য করবে। ঠিক সেই সময় একদল প্রতিনিধি বারান্দায় তার পাশ কাটিয়ে বেরোবার দরজাটার দিকে এগিয়ে গেল। রিতা একজনকে বলতে শুনল, ওহে কোরচাগিন, চলো আমরাও বরং একটু ঠেলে ঠুলে বেরিয়ে যাই। এবং তারপরেই রিতা একটা অতি পরিচিত আর অবিস্মরণীয় গলার স্বরে জবাব শুনল, বেশ, তাই চলো। চট করে ঘুরে দাঁড়ালো রিতা। তার সামনে দাঁড়িয়ে আছে সরু ককেশীয় কোমরবন্ধনী আঁটা, খালি কোর্তা গায়ে আর পায়ে ঘোড়ায় চাপবার চামড়ার পটি আটকানো, লম্বা ঘন রং একজন তরুণ। বিস্ফারিত চোখে রিতা তাকিয়ে রইল তার দিকে। তারপরেই রিতা নিজের কাঁধের ওপর তার হাতের স্পর্শ অনুভব করল। কেঁপে ওঠা গলায় তাকে মৃদু স্বরে বলতে শুনল, রিতা। রিতা বুঝেছে যে ওই পাভেল কোরচাগিন। তুমি পিছিয়ে আছো তাহলে? রিতার এই কথাকটি শুনেই পাভেল সব বুঝে নিয়েছে। তার মারা যাবার খবরটা যে ভুল, এ কথা রিতা জানে না। হলঘরটা অনেকক্ষণ হলো ফাঁকা হয়ে গেছে।
শহরের প্রধানতম ধমনী এই এতবেটস্কাইয়া স্ট্রিটের যানবাহন চলাচলের আর জনস্রোতের কোলাহল ভেসে আসছে খোলা জানালাটা দিয়ে। 6টা বাজলো ঘড়িতে, কিন্তু ওদের দুজনেরই মনে হচ্ছে যেন এইমাত্র পরস্পরের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু ঘড়িটা সমন জারি করেছে বলশই থিয়েটারে যেতে হবে। চওড়া সিঁড়ি বেয়ে বেরুবার পথে নামতে নামতে রীতা আরেকবার পাভেলের সর্বাঙ্গে নজর বুলিয়ে নিল। সে এখন রীতার চেয়ে লম্বায় 1 মাথা উঁচু, আগের চেয়ে পরিণত বুদ্ধি আর স্থিতধী। কিন্তু আর সব দিক থেকে রীতার চেনা সেই আগেকার পাভেলই আছে। তুমি এখন কোথায় কাজ করছো দেখো দেখি, সে কথাটা পর্যন্ত এখনো জিজ্ঞেস করা হয়নি, বলল রীতা। আমি কমসমাল এলাকা কমিটির সম্পাদক, দুব্বাভার ভাষায় যাকে বলে গিয়ে কলম নবিশ। হেসে জবাব দিল পাভেল। ওর সঙ্গে দেখা হয়েছে নাকি তোমার? হ্যাঁ, এবং সেই দেখা হওয়ার ঘটনাটা সম্বন্ধে অত্যন্ত বিরক্তিকর স্মৃতি আছে আমার মনে। রাস্তায় বেরিয়ে এলো ওরা। ভেঁপু বাজিয়ে মোটর গাড়ি বেরিয়ে যাচ্ছে, ফুটপাথে ব্যস্ত কোলাহল। বলশই থিয়েটারে যাবার পথে ওরা কথাবার্তা বলল খুব সামান্যই, দুজনেরই মন আচ্ছন্ন একই চিন্তায়। থিয়েটার বাড়ির কাছে এসে দেখে অসংখ্য মানুষের একটা উত্তাল ঝোড়ো সমুদ্র বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ধরে তার পাথুরে দেওয়ালের ওপর আছড়ে পড়ছে প্রবেশ পথের মুখে পাহারাদার লাল ফৌজের শান্তিদের সারি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টায়। কিন্তু শান্তিরা শুধু প্রতিনিধিদেরই যেতে দিচ্ছে। দুপাশে সার বাঁধা প্রহরী দলের মাঝখানটার পথটুকু দিয়ে সগর্বে তাদের ছাড়পত্রগুলো দেখাতে দেখাতে চলেছে প্রতিনিধিরা। থিয়েটার বাড়িটাকে ঘিরে ফেলেছে তরুণ কমসমল সভ্যদের একটা সমুদ্র। এরা পার্টি কংগ্রেসের উদ্বোধনী সভায় ঢুকবার টিকিট জোগাড় করতে পারেনি, কিন্তু যেমন করি হোক ঢুকবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। এই তরুণদের মধ্যে যারা একটু বেশি তৎপর, তারা প্রতিনিধিদের দলগুলোর ফাঁকে কোনো রকমে ঢুকে পড়ছে এবং কোনো একটা লাল কাগজের টুকরো দেখিয়ে ভেতরে ঢোকার দরজাটা পর্যন্ত এগিয়ে যাবার ব্যবস্থা করে নিচ্ছে। 2-1 এমনকি দরজার ফাঁক দিয়ে গলে গিয়ে ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ঠোকাঠুকি বাজছে ডিউটিরত কেন্দ্রীয় কমিটির লোকটির সঙ্গে, কিংবা যে কমান্ড্যান্ট প্রতিনিধি তার অতিথিদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে তার সঙ্গে। তারপরে তাদের বিনা বাক্য ব্যয় হল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তাই দেখে তার টিকিটহীন বন্ধুদের তো খুশি আর ধরে না। যারা উপস্থিত থাকতে চায় তাদের সংখ্যার ভগ্নাংশও এই থিয়েটার ঘরে ধরবে না। রীতা আর পাভেল ভিড় ঠেলে কষ্টের সৃষ্টি এগিয়ে এলো ভেতরে ঢোকার দরজাটার কাছে। প্রতিনিধিরা অনবরত আসতে শুরু করেছে, কেউ আসছে ট্রামে, কেউ গাড়িতে। এদের একটা বড় দল ভেতরে ঢোকার মুখে জমে গেছে, এবং লাল ফৌজের শান্তিরা যারা নিজেরাই কমসমলের সভ্য, এদের চাপে দেওয়াল ঠাসা হয়ে পড়েছে। এমন সময় প্রবেশ পথের কাছে ভিড়টার মধ্য থেকে বিরাট একটা চিৎকার উঠল। কমসমলের বেজ আঁটা একটি তরুণ তীক্ষ্ণ নজর রেখেছিল। চট করে সে রীতার পাভেলের পাশাপাশি কমান্ড্যান্টের নজর এড়িয়ে ভেতরে সিঁধিয়ে গিয়েই বারান্দা বেয়ে সোজা দৌড় মারল। এক মুহূর্তে সে মিশে গেল প্রতিনিধিদের ভিড়ের মধ্যে। চেয়ারের শাড়িগুলোর পেছন দিকে এক কোণে 2টো জায়গা দেখিয়ে রীতা বলল, এসো এইখানে বসি। বসার পর সে বলল, একটা কথা আমার তোমাকে জিজ্ঞেস করবার আছে। অতীতের ব্যাপার অবশ্য, তবে আমার মনে হয় তুমি জবাব দিতে আপত্তি করবে না নিশ্চয়ই। সেবারে তুমি ওভাবে পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ছিন্ন করে দিয়েছিলে কেন? রীতার সঙ্গে দেখা হবার সময় থেকেই পাভেল যদিও এই প্রশ্নটা ওঠার অপেক্ষায় আছে, তবু এখন এই প্রশ্নে এসে একটু থতমত খেয়ে গেল। তাদের দুজনের মধ্যে চোখাচোখি হতেই পাভেল বুঝল যে রীতা বুঝেছে ব্যাপারটা। আমার তো মনে হয় তুমি নিজেই এর জবাবটা জানো রীতা। ওই 3 বছর আগেকার ঘটনা এবং তখনকার পাফকা যা করেছিল, সেজন্য আমি শুধু তার নিন্দেই করতে পারি। বাস্তবিক পক্ষে কোর্চাগিন তার জীবনে ছোট বড় অনেক কিছু ভুলই করেছে, ওটাও সেই ভুলগুলির মধ্যে একটি। হাসল রীতা। ভূমিকাটি তো চমৎকার ফাঁদলে দেখছি, এবার প্রশ্নের উত্তরটা দাও। দোষটা কেবল আমারই একার নয় রীতা, নিচু গলায় বলল পাভেল। ওই গ্যাটফ্লাইয়েরও দোষ, ওর ওই বিপ্লবী রোমান্টিকতার দোষ।
তখনকার দিনে আমাদের আদর্শের প্রতি উৎসর্গিত জীবন দৃঢ়চিত্ত বীর বিপ্লবীদের সম্বন্ধে উজ্জ্বল বর্ণনা যেসব বইয়ে আছে সেই সব বই পড়ে আমি দারুণ প্রভাবিত হয়েছিলাম। এইসব লোক আমার সমস্ত কল্পনাকে আচ্ছন্ন করেছিল এবং এদের মতো হবার জন্য আমি মনে প্রাণে কামনা করতাম। তোমার প্রতি আমার মনোভাবকে আমি ওই গ্যাটফ্লাই উপন্যাসটির দ্বারা প্রভাবিত হতে দিয়েছিলাম। এখন এটা আমার কাছে নিতান্তই বাজে ব্যাপার বলে মনে হয়। এখন যে ওই ঘটনাটার জন্য আমার কি অনুতাপ হয় তা বলে বোঝাতে পারবো না। তাহলে গ্যাটফ্লাই উপন্যাস সম্বন্ধে তুমি তোমার মত বদলেছ? না রিতা, মূলগতভাবে নয়। ওই বইটায় ব্যক্তির ইচ্ছা শক্তির পরীক্ষার যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্য দিয়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে যে ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে, শুধু সেইটাই আমি পরিত্যাজ্য বলে মনে করি। কিন্তু গ্যাটফ্লাইয়ের মধ্যে যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটাকে আমি এখনো সমর্থন করি। তার বীরত্ব, তার অপরিসীম সহ্য শক্তি, নিজের দুঃখ কষ্টগুলো পাঁচজনের কাছে বলে না বেরিয়ে তার যন্ত্রণা সইবার আশ্চর্য ক্ষমতা। সমগ্রভাবে সমাজ জীবনের স্বার্থে যে লোকটার কাছে তার ব্যক্তিগত জীবন তুচ্ছ হয়ে গেছে, সেই ধরনের বিপ্লবী নায়কই আমার আদর্শ। পাভেল, 3 বছর আগে যে তুমি আমাকে এসব কথা বলনি, এটি আফসোসের কথা। হেসে বলল রিতা। হাসিটা দেখে বোঝা যায় তার মনটা অনেক দূরে চলে গেছে। আফসোস বলছো কেন রিতা? আমি তোমার কাছে একজন কমরেডের চেয়ে বেশি কিছু নই, সেই জন্যই কি? না পাভেল, তুমি তার চেয়েও বেশি কিছু হতে পারতে। সে ভুলটা তো এখনো শুধরে নেওয়া যায়। না কমরেড গ্যাটফ্লাই, এখন বড্ড দেরি হয়ে গেছে। হেসে কথাটা খুলে বলল রিতা। আমার কোলে এখন একটা ছোট্ট মেয়ে, বুঝলে? ওর বাবাকে আমি খুব ভালোবাসি। মোটের ওপর আমাদের 3 জনের মধ্যে বেশ দিব্যি বন্ধুত্ব গড়ে উঠেছে এবং আমাদের এই 3 জনকে আর পরস্পরের কাছ থেকে আলাদা করে দেওয়া যাবে না। পাভেলের হাতের ওপর রিতা তার আঙুলগুলো বলিয়ে দিল। পাভেল সম্বন্ধে একটা উদ্বেগের বশেই সে এটা করলো, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝলো যে এটা করার কোনো দরকার ছিল না। এই 3 বছরে পাভেল অনেক পরিণত হয়ে উঠেছে এবং এ পরিণতি শুধু দেহের দিক থেকেই নয়। ওর চোখের চাউনি দেখে রিতা বুঝেছে যে তার এই স্বীকারোক্তি শুনে পাভেল গভীর আঘাত পেয়েছে মনে মনে। কিন্তু মুখে সে শুধু বলল, তবু এইমাত্র যে হারালাম তার তুলনায় আমার লাভের অঙ্কটা ঢের বেশি। এবং রিতা বুঝল যে এটা শুধু একটা ফাঁকা বলি মাত্র নয়, একটা সহজ সত্য। এবার তাদের মঞ্চের কাছাকাছি এসে বসবার সময় হয়েছে। উঠে পড়ে ওরা সামনের দিকে এগিয়ে এলো ইউক্রেনীয় প্রতিনিধিরা যেখানে বসে সেই সারিতে। ব্যান্ড বেজে উঠল। হলের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে টাঙানো লাল কাপড়ের ফালির ওপরে উজ্জ্বল অক্ষরে লেখা, ভবিষ্যৎ আমাদের। বিরাট থিয়েটার ঘরে নিচে চেয়ারের সারি, ওপরে বক্স আর গ্যালারিগুলো ভরে গেছে হাজার হাজার মানুষে। হাজার হাজার মানুষ এসে মিলেছে এই বিরাট প্রাণকেন্দ্রে, যেখান থেকে এক অফুরন্ত শক্তির প্রবাহ উৎসারিত। যন্ত্রশিল্পের প্রসারের মধ্য দিয়ে গোটা দেশ জুড়ে তরুণ শ্রমশিল্পীদের মধ্যে যে বিরাট ভ্রাতৃত্ব গড়ে উঠেছে, তারই অগ্রণী অংশের শ্রেষ্ঠ প্রতিভূরা এসে জড়ো হয়েছে এখানে। মঞ্চের ওপর ভারী পর্দাটার গায়ে জ্বলন্ত অক্ষরে লেখা আছে, ভবিষ্যৎ আমাদের। হাজার হাজার জোড়া চোখের দৃষ্টিতে প্রতিবিম্বিত হচ্ছে এই কথাগুলোর দীপ্তি। এখনো মানুষের স্রোত এসে ঢুকছে থিয়েটার বাড়িতে। আর কয়েক মুহূর্ত পরেই ভারী মখমলের পর্দাটা সরে যাবে পাশে। সারা রুশ তরুণ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এসে দাঁড়াবে। সভা শুরু হবার সেই গাম্ভীর্যমণ্ডিত লগ্নে এক মুহূর্তের জন্য সে তার আত্মপ্রত্যয় হারিয়ে বসবে। তারপর ঘোষণা করবে, সারা রুশ তরুণ কমিউনিস্ট লীগের 6ষ্ঠ কংগ্রেস শুরু হলো বলে আমি ঘোষণা করছি। বিপ্লবের এই বিরাট শক্তিকে, এই বলিষ্ঠ মহিমাকে এর আগে আর কখনো পাভেল কোরচাগিন এমন নিবিড়ভাবে অনুভব করেনি। এতটা সচেতনভাবে তার মন এর আগে আর কখনো নাড়া খায়নি। জীবনের পথ বেয়ে পাভেল যে একজন যোদ্ধা আর সংগঠক হিসেবেই বলশেভিক আদর্শের এই তরুণ প্রহরীদের বিজয় সমাবেশের মধ্যে এসে দাঁড়িয়েছে, এই কথাটা মনে হতেই গর্ব আর আনন্দের একটা অনির্বচনীয় আবেগে তার মন ভরে উঠল।
ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত সে এই কংগ্রেসের ব্যাপারে ব্যস্ত রইল। তাই ইতিমধ্যে আর রীতার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনি। একেবারে শেষের দিকের একটা অধিবেশনে ওদের দেখা হলো। একদল ইউক্রেনীয় প্রতিনিধির মধ্যে বসেছিল রীতা। কাল কংগ্রেস শেষ হবার সঙ্গে সঙ্গে আমি চলে যাব, বলল রীতা। এর মধ্যে আমরা আর কথাবার্তা বলবার সুযোগ পাবো কিনা জানি না। আমি তাই আমার রোজনামচার দুটো পুরনো নোট বই আর একটা ছোট চিঠি তোমার জন্য তৈরি করে রেখেছি, পড়ে নিও। আর পড়া হয়ে গেলে আমাকে ওগুলো আবার ডাকে ফেরত পাঠিও। তোমাকে যেসব কথা আমার মুখে বলা হয়ে ওঠেনি সে কথাগুলো তুমি ওর থেকেই জানতে পারবে। রীতার হাতখানা চেপে ধরে পাভেল তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন তার মুখের প্রত্যেকটি বৈশিষ্ট্য সে মনের মধ্যে গেঁথে রাখতে চায়। পূর্বনির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী পরের দিন থিয়েটার বাড়ির প্রধান প্রবেশপথে তাদের দেখা হলো এবং রীতা একটা প্যাকেট আর একটা মুখ আঁটা খাম দিল পাভেলের হাতে। আশপাশে লোকজন রয়েছে, তাই তারা সংযতভাবে পরস্পরের কাছ থেকে বিদায় নিল। রীতার চোখ দুটো যেন অল্প একটু কুয়াশাচ্ছন্ন। চোখের দৃষ্টিতে পাভেল একটা ব্যথা ভরা নিবিড় স্নেহ ফুটে উঠেছে বলে অনুভব করল। পরের দিন ভিন্নমুখী দুটি ট্রেনে চেপে তারা দুজনে দুদিকে চলে গেল। পাভেল যে ট্রেনে চলেছে সেই ট্রেনের গোটাকত কামরা ইউক্রেনীয় প্রতিনিধি দলে ভর্তি। কিয়েভ এর জনকতক প্রতিনিধির সঙ্গে এক কামরায় চলেছে পাভেল। সন্ধ্যের পর অন্য যাত্রীরা যখন ঘুমোবার জন্য শুয়ে পড়েছে তখন পাশের বেঞ্চিটায় ওকুনেভ প্রশান্তির সঙ্গে নাক ডাকাচ্ছে। পাভেল তখন আলোটা কাছে সরিয়ে এনে চিঠিখানা খুলল। প্রিয় পাভেল, তোমার সঙ্গে দেখা হওয়ার সময়ই এই কথাগুলো আমি তোমায় বলতে পারতাম, কিন্তু এই চিঠি মারফত বলাটাই আরো ভালো হবে বোধ হয়। আমি শুধু এইটি কামনা করছি যে কংগ্রেস শুরু হবার আগে আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তার ফলে তোমার জীবনে যেন কোনো ক্ষতচিহ্ন থেকে না যায়। আমি জানি তুমি শক্তিমান এবং তুমি যা বলেছ তা আন্তরিকতার সঙ্গে বলেছ বলে আমি বিশ্বাস করি। আমি কোনো পূর্ব নির্দিষ্ট মনোভাব নিয়ে জীবনকে দেখি না, তাই আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্কগুলোর বেলায় কদাচিৎ হলেও কিছু কিছু ব্যতিক্রমের অবকাশ আছে, যদি সেই সম্পর্কটা খাঁটি আর গভীর ভালোবাসার ভিত্তিতে গড়ে ওঠে। তোমার বেলায় সেই ব্যতিক্রমটুকু আমি হতে দিতে পারতাম, কিন্তু আমাদের তরুণতর বয়সের সেই দেনাটুকু শোধ করার জন্য যে হঠাৎ একটা আবেগ আমার মধ্যে জেগেছিল সেটাকে আমি দমন করেছি, কারণ সেটাকে প্রশ্রয় দিলে আমাদের দুজনের কেউই সত্যিকার সুখী হতো না। তবু তোমার নিজের উপরে এত নির্দয় হওয়া উচিত নয় পাভেল। আমাদের জীবন শুধুই সংগ্রাম নয়, সত্যিকারের ভালোবাসার মধ্যে যে সুখ, সেই সুখের স্থানও আমাদের জীবনে রয়েছে। তোমার বাকি জীবন সম্বন্ধে, সেই জীবনের আসল তাৎপর্য সম্বন্ধে আমার বিন্দুমাত্র আশঙ্কা নেই। গভীর ভালোবাসার সঙ্গে আমি তোমার করমর্থন করছি, রীতা। চিন্তাচ্ছন্নভাবে পাভেল ছিঁড়ে ফেলল চিঠিখানা। জানালার বাইরে হাতখানা বের করে দিয়ে অনুভব করল বাতাসের ধাক্কায় কাগজের টুকরোগুলো উড়ে যাওয়াটা। সকাল হবার আগেই সে রীতার রোজনামচার নোটবই দুখানা পড়ে ফেলে ডাকে ফেরত পাঠাবার জন্য কাগজে জড়িয়ে বেঁধে রাখল। খারকভে এসে সে ওকুনেভ, পানক্রাতভ আর জনকতক প্রতিনিধির সঙ্গে ট্রেন বদল করল। তালিয়াকে নিয়ে আসবার জন্যে ওকুনেভ কিয়েভে যাবে। তালিয়া সেখানে আনার কাছে আছে। পানক্রাতভ ইউক্রেনীয় কমসমলের কেন্দ্রীয় কমিটির সভ্য নির্বাচিত হয়েছে, তারও কাজ আছে কিয়েভে। পাভেল ঠিক করল সেও কিয়েভে গিয়ে একবার দুবাভা আর আনার সঙ্গে দেখা করে আসবে। রীতার ঠিকানায় পার্সেলটা পাঠিয়ে দেবার পর ডাকঘর থেকে বেরিয়ে আসতে যতক্ষণ লাগলো ততক্ষণে অন্য সবাই চলে গেছে। অতএব একাই রওনা হলো পাভেল। আনা আর দুবাভা যে বাড়িটায় থাকে তার সামনে এসে ট্রাম থামল। সিঁড়ি দিয়ে তেতলায় উঠে এসে বাঁদিকে আনার ঘরের দরজায় ঘা দিল। কোনো সাড়া নেই। এত সকালে আনা কাজে বেরিয়ে যেতে পারে না, নিশ্চয়ই ঘুমোচ্ছে, মনে মনে ভাবল পাভেল। এমন সময় পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং ঘুমে ভারী চোখ নিয়ে দুবাভা বেরিয়ে এসে দাঁড়ালো সিঁড়ির বারান্দায়।
মুখখানা তার ছাইয়ের মতো বিবর্ণ, চোখের কোলে কালি পড়েছে। পেঁয়াজের কড়া গন্ধ বেরুচ্ছে তার মুখ দিয়ে, এবং পাভেলের তীক্ষ্ণ নাকে মদের গন্ধ ঠেকল এসে। আধ খোলা দরজাটার ফাঁকে পাভেলের নজরে এলো বিছানায় শোয়া অবস্থায় একটি স্ত্রীলোকের মাংসলো পা থেকে কাঁধ। দুবাভা তার নজরটা লক্ষ্য করে পায়ের ধাক্কায় পেছনের দরজাটা বন্ধ করে দিল। পাভেলের সঙ্গে চোখাচুকিটা এড়িয়ে গিয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করলো সে, নিশ্চয়ই কমরেড পোরহাটের সঙ্গে দেখা করতে এসেছ? সে এখন আর এখানে থাকে না, জানো না? গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে পাভেল তাকালো দুবাভার দিকে। না, জানতাম না। কোথায় গেছে সে? হঠাৎ চটে উঠল দুবাভা, চিৎকার করে বলল, সেটা আমার জানার কথা নয়। তারপর একটা ঢেঁকুর তুলে চাপা বিদ্বেষের সঙ্গে বলল, ওকে সান্ত্বনা দিতে এসেছিলে বুঝি? হ্যাঁ, শূন্যস্থান পূরণ করার জন্য তুমি ঠিক সময় এসে গেছো। এই তো তোমার সুযোগ। ভেবো না ও তোমাকে নামঞ্জুর করবে না। ও আমাকে অনেকবার বলেছে যে তোমাকে ওর ভারী ভালো লাগে। এইসব ন্যাকা মেয়েরা যেভাবে কথা বলে আর কি। যাও, সময় থাকতে থাকতে সুযোগটা নাও গিয়ে। দেহ মনের যথার্থ সমন্বয় ঘটাতে পারবে। মুখে রক্ত উঠে আসছে বলে অনুভব করলো পাভেল। অতি কষ্টে নিজেকে সামলে নিচু গলায় সে বলল, এসব কি আরম্ভ করেছো মিতিয়াই? তুমি যে এত নিচে নেমে যাবে তা কোনোদিন ভাবিনি। একসময় তুমি তো খারাপ লোক ছিলে না। তুমি কেন এভাবে নিজেকে গোল্লায় যেতে দিচ্ছ? দেওয়ালটায় ঠ্যাস দিয়ে দাঁড়ালো দুবাভা। তার খালি পায়ের নিচে সিমেন্টের মেঝেটা স্পষ্টতই ঠান্ডা ঠেকছে, কারণ কেঁপে কেঁপে উঠছে সে। দরজাটা খুলে গেল আর ফোলা ফোলা চোখওয়ালা একজন স্ত্রীলোকের একটা গোলগাল মুখ বেরিয়ে এলো। ভেতরে এসো সোনা, বাইরে দাঁড়িয়ে কেন? স্ত্রীলোকটি আর কিছু বলবার আগেই দুবাভা দরজাটা ঠেলে বন্ধ করে দিয়ে তার গায়ে পিঠ দিয়ে দাঁড়ালো। তোমার অধঃপতনের শুরুটা তো চমৎকার দেখছি, বলল পাভেল। এসব কি ধরনের সঙ্গী সাথী তোমার আজকাল? এ শেষ কোথায়? কিন্তু দুবাভা আর কোনো কথা শুনতে রাজি নয়। চেঁচিয়ে উঠল সে, আমি কার সঙ্গে শোবো না শোবো তাও তুমি বলে দেবে নাকি? তোমার এই উপদেশ দান অনেক সয়েছি। এবার কেটে পড়ো, যেখান থেকে এসেছো সেইখানে যাও, দৌড়ে গিয়ে সবাইকে বলো গে দুবাভা মদ খায়, নষ্টা মেয়ে মানুষদের নিয়ে শুয়ে থাকে। যাও। পাভেল তার কাছে এগিয়ে গিয়ে চাপা আবেগ ভরা গলায় বলল, মিতিয়াই ওই স্ত্রীলোকটিকে বিদায় করে দাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, শেষবারের মতো বলছি। অন্ধকার হয়ে উঠল দুবাভার মুখ। ঘুরে দাঁড়িয়ে আরেকটি কথাও না বলে সে ঘরের ভেতরে ঢুকে গেল। হতভাগা শুয়ার, বিড়বিড় করে বলে পাভেল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। Дили-дили-бом, ты слышишь, кто